brought to you by MDH Masala. দারুণ বিশুদ্ধ প্রাকৃতিক হলুদ, লঙ্কা, ধনে। না, লঙ্কা, ধনে, হলুদ, MDH। শুরু করছি 3 মিনিট 3 খবরে। আমি মধুবন্তী আপনাদের জানাবো, হাসপাতালে ওষুধ দিচ্ছেন নিরাপত্তা রক্ষী। সারপ্রাইজ ভিজিটে গিয়ে হাতে নাতে ধরলেন স্বাস্থ্যমন্ত্রী। আর আমি আপনাদেরকে জানাবো ফের বিতর্কে মালদা মেডিকেল কলেজ ইঁদুর কাণ্ডের পর এবার কি নিয়ে বিতর্ক দেখাবো। আমি আপনাদের নেপালের ছবি দেখাবো। হরপা বানে একেবারে তছনছ হয়ে যাচ্ছে নেপাল, সেই ছবি তুলে ধরবো আপনাদের সামনে। তবে শুরুতেই মধুবন্তে। হাসপাতালে ওষুধ দিচ্ছেন কে না নিরাপত্তা রক্ষী, কিভাবে সম্ভব সেটা? সারপ্রাইজ ভিজিটে গিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী আর একেবারে হাতে নাতে ধরলেন মন্ত্রীর সামনেই। রক্ষী কি দাবি করছে শুনুন। হাসপাতাল সুপার বলেছেন ওষুধ দিতে। হাসপাতাল সুপার কাণ্ডজ্ঞানহীনের মতো কথা বলেছেন তাহলে, কারণ একজন নিরাপত্তা রক্ষী কিভাবে ওষুধ দিতে পারে? ইন্দিরা মাতৃ শিশু কল্যাণ হাসপাতালের ঘটনা এটি। ফেসবুক লাইভ করেছেন স্বাস্থ্যমন্ত্রী। এছাড়াও চিতপুর এলাকায় নর্থ সাবারবান হাসপাতালেও সারপ্রাইজ ভিজিট শারদ দত্ত মুখোপাধ্যায়। খাবারের মান নিয়ে অভিযোগ শোনেন তিনি। ইন্দিরা মাতৃ শিশু কল্যাণ হাসপাতালের ঘটনা আপনারা দেখতেই পাচ্ছেন। স্বাস্থ্যমন্ত্রী সেখানে পৌঁছে গেছেন। দেবাঞ্জন বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। দেবাঞ্জন, স্বাস্থ্যমন্ত্রী এই যে সারপ্রাইজ ভিজিটগুলো করছেন আর এক একটা হাসপাতালে গিয়ে এক এক রকম ছবি উঠে আসছে, এবারে যা দেখলেন তা দেখে তো আমরা সকলেই হতভম্ব। নিরাপত্তা রক্ষী সে নাকি ওষুধ দিচ্ছে রোগীকে। একদমই তাই। আজকে হাসপাতালে চিকিৎসা পরিষেবা এবং পরিকাঠামোর বাস্তব চিত্রগুলো খতিয়ে দেখতে একের পর হাসপাতাল আচমকা পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী। এবং তিনি যখন ইন্দিরা মাতৃ শিশু কল্যাণ হাসপাতালে যান তখন একটা অস্বাভাবিক চিত্র দেখা আমাদের সামনে ধরা পড়ে, যেখানে দেখা যায় যে হাসপাতালের নিরাপত্তা রক্ষী তিনি ওষুধ দিচ্ছেন এবং সেটা স্বাস্থ্যমন্ত্রীর সামনে। স্বাস্থ্যমন্ত্রী তাকে জিজ্ঞেস করেন যে এটা তিনি দিতে পারেন কিনা। তখন তিনি সুপারের নাম টেনে আনেন, যেটা শোনার পর তাকে কার্যত ভর্ৎসনা করেন স্বাস্থ্যমন্ত্রী এবং একই সঙ্গে তিনি জানিয়ে দেন যে এই ধরনের যা অতীত ম্যাল প্র্যাকটিস হয়ে এসেছে তা আর বরদাস্ত করা হবে না। এরপরেই তিনি ওখান থেকে গিয়েছিলেন বরানগর চত্বরের এবং চিতপুর লাগোয়া নর্থ সাবারবান হাসপাতালে। সেখানে পুরো ওয়ার্ড ঘুরে দেখেন, রোগীদের সাথে কথা বলেন। তারপরে তিনি হানা দেন কিচেনে। সেখানে গিয়ে তিনি ডালের মান দেখে তিনি নিজে সেই ডাল চেখে দেখে যিনি এই খাওয়ার সরবরাহের দায়িত্বে রয়েছেন তাকে বলেন যে এই ডাল কি খাওয়া যায়। এবং তারপরে তিনি বলেন যে রোগীদের খাবারের যে মূল্য তা দ্বিগুণ করার পরেও কেন এটা হচ্ছে। এরপরে তিনি 7 দিন সময় দিয়েছেন এবং 7 দিন পর তিনি রিপোর্ট চাইবেন এবং এই রিপোর্ট যদি সন্তোষজনক না মনে হয় তাহলে তিনি ব্যবস্থা নেবেন বলে জানিয়ে গেছেন স্বাস্থ্যমন্ত্রী। এরপর তিনি শ্যামপুকুর বিধানসভার আরো একটি হাসপাতালে এসেছিলেন, অবিনাশ হাসপাতালে। সেখানে গিয়ে তিনি কিন্তু বলেন যে অবিনাশ দত্ত মেটার্নিটি হাসপাতালে সেখানে আরো অন্যরকম চিত্র। সেটা মেটার্নিটি হাসপাতাল কিন্তু পেডিট্রিশিয়ান মাত্র 2 জন এবং সেখানে বলা যেতে পারে চিকিৎসা প্রায় নমনম করে চলছে। সে ব্যাপারেও তিনি কথা বলেন এবং সেখানে তিনি প্রয়োজনীয় নির্দেশ দিয়ে ইতিমধ্যে স্বাস্থ্য ভবন ফেরত গিয়েছেন। 7 দিন পর তিনি রিপোর্ট নেবেন, সেই রিপোর্টের পর পরবর্তী পদক্ষেপ করা হবে বলে জানিয়ে গিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। ধন্যবাদ দেওয়ার জন্য। এবার শোনাবো স্বাস্থ্যমন্ত্রী কি বলছেন, তার কি অভিজ্ঞতা সেটাই তিনি বলছেন। পরিষ্কার পরিচ্ছন্নতার সাংঘাতিক অভাব। 2 নম্বর হচ্ছে বেডের অভাব রয়েছে, আরও বেড দেওয়া যায়, ওপরে একটা ফ্লোর আছে সেটা ইউটিলাইজ নয়, ভাঙা বেড রাখা আছে। 3 নম্বর রেডিওলজিস্ট রিটায়ার করে গেছে, ম্যান পাওয়ারের কম আছে, সেটা আমরা দেখব। পেডিয়াট্রিক্সে মাত্র 2 জন ডাক্তারবাবু আছে বা শিশু রোগের, তার জন্য আমরা দেখব যে যে জায়গায় চিকিৎসকের অভাব আছে আমরা সেখানে চিকিৎসক দেব, পরিষেবা যাতে ব্যাহত না হয়। একটি লিফট খারাপ আছে সেটা বলে দিয়েছি, পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব যেগুলো আছে সেগুলো আমরা পূরণ করে দিচ্ছি।
আমি পাচ্ছি সেগুলো সব বন্ধ করছি। পুরনো ব্যাধিটা তো আমি ইতিহাস পাল্টাতে পারবো না, হ্যাঁ সেটা তো হয়ে গেছে, আর যেন না হয় সেটাই দেখছি। ওরা গরিব লোক নিয়েছিলেন, আমি কাউকে দোষারোপ করবো না, ঠিক আছে, এর জন্য শাস্তির কিছু নেই। নিয়েছেন, জমানা বদলে গেছে, নীতি বদলে গেছে, আমরা ওই নীতিতে চলি না। আমাদের যে নীতি অনুযায়ী আমাদের এখানে কেউ চারানা পয়সা দেবেন না কোনো পরিষেবার জন্য। আমাদের আদরণীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির কি কথা, না খাউঙ্গা না খানে দুঙ্গা। আমরা টাকা নেবও না, টাকা নিতে দেবও না। এদিকে ভয়ঙ্কর কাণ্ড ঘটে গেছে মালদা মেডিকেল কলেজে। কি সেই কাণ্ড জানাবে সৈকত। একদম মধুমন্তী, কারণ যে ছবি আমরা দর্শকদের দেখিয়েছিলাম কিছুদিন আগে, যে মালদা মেডিকেলে কিছুদিন আগে ইঁদুর ধরার কল নিয়ে একেবারে শোরগোল পড়ে গিয়েছিল, আর এবার মালদা মেডিকেলে একদিনে 10 নবজাতক শিশু, মানে 10 জন নবজাতকের মৃত্যু হয়েছে। আর এই ঘটনায় খুব স্বাভাবিকভাবেই বিতর্কে মালদা মেডিকেল কলেজ, কারণ একদিনে কিভাবে 10 শিশুর মৃত্যু হলো সেটা খুব বড় ব্যাপার। কারণ 10 শিশু একই দিনে কি সিমটমস নিয়ে তারা ভর্তি হয়েছিল, তাদের মধ্যে কি রোগ নিয়ে তারা সমস্যা ছিল, তা কিন্তু এই মুহূর্তে তদন্তের বিষয়। পূর্ণাঙ্গ তদন্ত রিপোর্ট তলব করেছে স্বাস্থ্য ভবন, যদিও হাসপাতাল কর্তৃপক্ষের থেকে দাবি করা হচ্ছে যে 8 শিশুকে বাইরে থেকে নিয়ে আসা হয়েছিল। ফলে মালদা মেডিকেল কলেজে এই যে বিতর্ক তৈরি হয়েছে যে 8 জনকে বাইরে থেকে নিয়ে আসা হলো, তারা কি সমস্যা নিয়ে ভর্তি হয়েছিল এবং একই দিনে কিভাবে কোলাপস করে গেল 10 নবজাতক, তা নিয়ে কিন্তু প্রশ্নের মুখে এই মুহূর্তে মালদা মেডিকেল কলেজ। পূর্ণাঙ্গ রিপোর্ট তলব করেছে স্বাস্থ্য ভবন। রণজয় সিংহ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। রণজয়, একদিনে 10 শিশুর মৃত্যু, এটা কিন্তু একটা খুব বড় ব্যাপার, কারণ একসঙ্গে 10 শিশু কোন কোন ওয়ার্ডে ভর্তি ছিল, তারা কি সমস্যা নিয়েছিল, স্বাস্থ্য ভবন শোনা যাচ্ছে রিপোর্ট তলব করেছে। প্রথমে বলে রাখি সৈকত, এই 10 শিশু মৃত্যু ঘটেছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে সদ্যজাত শিশু বিভাগ রয়েছে, নিউ বর্ন বেবি যে বিভাগে থাকে, সেখানেই তাদের মৃত্যু ঘটেছে। মূলত মালদা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে আমরা যেটুকু জানতে পেরেছি, 8 জন শিশু কিন্তু বহিরাগত ছিল, তাদের জন্ম বিভিন্ন বেসরকারি নার্সিংহোমে হয়েছিল। তারা শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত ছিল, অনেকের ওজন কম ছিল এবং হার্টের অসুখেও তারা আক্রান্ত ছিল। তারা অত্যন্ত সংকটজনক অবস্থায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে এসেছিল এবং তাদের চিকিৎসা শুরু করেছিল মালদা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। কিন্তু তাদের শারীরিক কন্ডিশন অত্যন্ত সংকটজনক থাকায় তাদের চিকিৎসা করার অবস্থায় কিন্তু তাদের মৃত্যু ঘটেছে। এবং 2 জন শিশু তাদের জন্ম হয়েছিল মালদা মেডিকেল কলেজ হাসপাতালে, এবং সেখানে কিন্তু দেখা যায় যে এই 2 জন শিশুর ওজন অনেকটা কম ছিল এবং শ্বাসকষ্টজনিত কারণেও তারা ভুগছিলেন, ফলে তাদের মৃত্যু ঘটেছে। পুরো বিষয়টি নিয়ে কিন্তু তদন্ত রিপোর্ট তৈরি করা হচ্ছে, যা স্বাস্থ্য ভবন যেহেতু তলব করেছেন এই মৃত্যু কারণ নিয়ে, সে কারণে সেখানে সেই তদন্ত রিপোর্ট জমা দেওয়া জানতে পারা গেছে। বেশ, ধন্যবাদ। আপাতত সুপার কি বলছেন শোনাব। একদিনে বেশ কিছু বাচ্চা মারা গেছে, প্রায় 10টা মতো। সেগুলো বিভিন্ন কারণে মারা গেছে, কিছু লো বার্থ ওয়েট, অ্যাসফিক্সিয়া বা বিভিন্ন আরও কিছু হার্ট ডিজিজেরও কিছু কিছু কারণ আছে। সেগুলো আমরা ইনভেস্টিগেট করে দেখছি এবং ডিটেলস রিপোর্ট আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠাবো। যেগুলো আমরা স্বাস্থ্যমন্ত্রীকে চেয়েছি সেগুলো আমরা পাঠাচ্ছি। আছে বিভিন্ন কারণ আছে, শ্বাসকষ্ট আছে, সেপসিস আছে, জন্ডিস আছে, হাইপোক্সিয়া। 10টার ভিতরে আউটবর্ন ছিল 8খানা, 2খানা বাচ্চা ছিল ইনবর্ন। আমি আহিলির কাছে যাব। আহিলি, নেপালের তো ভয়ঙ্কর অবস্থা। একেবারেই সৈকত, নেপালের যে ছবি সকাল থেকে আমাদের সামনে আসছে তা কিন্তু যথেষ্ট ভয় ধরানো। ফ্ল্যাশ ফ্লাড, উত্তর নেপালে ভয়ঙ্কর সেই ছবিটার জেরে একেবারে হরপা বানে ভেসে গিয়েছে আস্ত একটা লোহার ব্রিজ। ফ্ল্যাশ ফ্লাডের জেরে সীমান্তবর্তী এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি। উত্তরপ্রদেশ ও বিহারে ইতিমধ্যে সতর্কতা জারি হয়েছে। স্থানীয় সময় সকাল 9টা নাগাদ নেমে আসে এই ভয়াবহ জলের তোড়, যাতে গাড়ি, মানুষ, বাড়ি সর্বস্ব ভেসে গিয়েছে। রাসুয়া জেলার সীমান্তবর্তী এলাকার তিমুরে এবং আশেপাশের বসতিগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে এখনো পর্যন্ত খবর আসছে। হরপা বানের জেরে চারিদিকে ঠিক কি পরিস্থিতি একবার দেখুন। নেপালের রাসুয়ার ছবি তুলে ধরছি আপনাদের সামনে। খরস্রোতা কোনো নদীর ছবি যেন দেখাচ্ছে এমনটা মনে হচ্ছে, এতটাই জলের তোড়। এবং সেই জলের তোড়েই ভেসে গিয়েছে বাড়ি, গাড়ি, মানুষ। দেখুন একবার এই যে ট্রাক চালক, যিনি এই মুহূর্তে ট্রাক চালিয়ে নিয়ে যাচ্ছেন, একবার ভাবুন তার অবস্থা।
তিনি দেখতে পাচ্ছেন তার পিছন থেকে সাক্ষাৎ মৃত্যু দূতের মতো ধেয়ে আসছে জল। প্রকৃতির কাছে মানুষ কতটা অসহায়, দেবতাও যেন অসহায়, সেই ছবিও আপনারা এই মুহূর্তে দেখছেন। কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত এই নিয়ে? নেপালের কি ছবি আমরা জেনে নেব রাজীব চক্রবর্তীর থেকে, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। রাজীব, সকাল থেকে একের পর এক ছবি সামনে আসছে যা রীতিমতো ভয় ধরাচ্ছে, এখন কি পরিস্থিতি নেপালের? দেখো, নেপালের যে একেবারে উত্তর পূর্ব নেপাল, এখানে ভয়াবহ পরিস্থিতি। একের পর এক সেখানে গ্রাম জলের তলায় চলে গিয়েছে এবং এর ফলে পরিস্থিতি অত্যন্ত খারাপ রয়েছে। সেখানে মনে করা হচ্ছে বহু মানুষের প্রাণ গিয়েছে। তার কারণ যেভাবে বন্যা পরিস্থিতি হয়েছে আজকে সকাল 9টায় আচমকা, এবং সেখানে কোনো রকম পূর্বাভাস ছিল না। এর ফলে যে গ্রামের পর গ্রাম, শহরের পর শহর, সেখানে যে জনবসতি ছিল সেগুলি প্রায় নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। তুমি দেখতে পাচ্ছ, আমরা দেখাচ্ছি সেখানে যে বিদ্যুৎ তৈরির যে কারখানা ছিল, সেখানে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ছিল, সেটি একেবারে ভেসে গিয়েছে এবং যানবাহন, সেখানে সেতু, সবকিছু ভেসে গিয়েছে। এই পরিস্থিতির মোকাবিলায় সেনা নামানো হয়েছে। এখনো পর্যন্ত উদ্ধার কার্য চলছে এবং সব থেকে বড় কথা যে আশেপাশের এলাকা থেকে মানুষকে সরানোর কাজ চলছে। নিরাপত্তা বলা যেতে পারে, সুরক্ষা এগুলি যেমন রয়েছে তেমনি নিরাপত্তার খাতিরে সবার আগে উদ্ধার কার্য প্রয়োজন। কারণ সেখানে যারা রয়েছেন তাদের আবার বিপদ হতে পারে, বন্যার পরিস্থিতিতে নদীর বাঁধ আবার ভাঙতে পারে কোথাও। সেই কারণেই কিন্তু সুরক্ষার জন্য মানুষকে গ্রামের পর গ্রাম মানুষকে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ চলছে এবং এই উদ্ধার কার্য একদিকে যেমন নেপাল সেনা করছে, নেপাল পুলিশ করছে এবং প্রধানমন্ত্রী জরুরি বৈঠক ডেকেছেন, জরুরি বৈঠক হয়েছে, একগুচ্ছ পদক্ষেপ সেখানে নেওয়া হয়েছে এবং এই একের শুধুমাত্র একটি জেলা নয়, আশেপাশের জেলাগুলিকেও সতর্ক করা হয়েছে। আর তোমাকে জানিয়ে রাখি যে এই পরিস্থিতির মধ্যে ভারতেও কিন্তু একটা কোথাও না কোথাও আশঙ্কা দেখা দিয়েছে। ভারতের যে সেন্ট্রাল ওয়াটার কমিশন রয়েছে তারা একটি স্পেশাল অ্যাডভাইজারি তারা জারি করেছে, নির্দেশিকা, এবং তাতে বিহার এবং উত্তরপ্রদেশের কিছু অংশকে সতর্ক করা হয়েছে, প্রশাসনকে সতর্ক করা হয়েছে। নেপালের যে উত্তর অংশে যেভাবে সব মিলিয়ে এই মুহূর্তে নেপালের উত্তর অঞ্চলে প্রকৃতির যে রোষ আছড়ে পড়েছে তার জেরে আমাদের দেশও কিন্তু সতর্ক রয়েছে এবং আমাদের দেশের দুটি রাজ্য বিহার এবং উত্তরপ্রদেশ, সেখানে ইতিমধ্যেই অ্যালার্ট জারি করা রয়েছে। আমি একটু সৈকতের কাছে চলে যাব, আমার সহকর্মী নিউজরুম থেকে আমাদের সঙ্গেই রয়েছেন। সৈকত, এই যে ছবি উত্তর নেপালে আমরা দেখছি একেবারে সকাল থেকে, এটা তো যথেষ্ট চিন্তার, আমাদের দেশের জন্যও যথেষ্ট অ্যালার্মিং। দেখো, নেপাল এমন একটা রাষ্ট্র, এশিয়ার এমন একটা দেশ, এর সঙ্গে ভারতের দুটি রাজ্যের অত্যন্ত ওতপ্রোতভাবে যোগ রয়েছে। এক হচ্ছে বিহার। এমনি আমরা জানি যে কোশি নদীর জল এমন বিপদসীমার উপর দিয়ে যায় যে বিহার কিন্তু প্রতি বছরই একটা ভয়ঙ্কর বন্যা পরিস্থিতির মধ্যে দিয়ে যায়। আর এই যে ঘটনাটা ঘটেছে এটা কিন্তু যে কোনো ক্লাউড ব্লাস্ট নয়, এটা হিমবাহ বিস্ফোরণ ঘটেছে। তুমি ভাবতে পারো একটা হিমবাহের মধ্যে কত গ্যালন গ্যালন জল থাকে, সেই রকম একটা হিমবাহ তিব্বতের দিক থেকে বিস্ফোরণ ঘটেছে। ফলে সেই হিমবাহটা, যেটা আমি একটু আগে সার্চ করে দেখছিলাম, যে ওই হিমবাহে এক বিন্দু জল পর্যন্ত আর সেটা নেই। ফলে তুমি যদি দেখো যে নেপালের যে অংশে এটা হয়েছে, রিওয়াসি জেলা এবং পাশাপাশি তিমুতি, এই যে অঞ্চলটা, তার যে নদীটা, সেই নদীটার কিন্তু ভয়ঙ্কর অবস্থা। ভাতে কোশি যে নদী, সেটা তুমি যদি দেখো, এমন কিছু ছবি সোশ্যাল মিডিয়াতে এই মুহূর্তে রয়েছে যেখানে খুব স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে ওই নদীতে এক বিন্দু জল ছিল না। সেখানে মানুষ মানে রীতিমতো সেখানে পশুপালন করছিল, সেখানে সবাই বসেছিলেন, সেই ছবি দেখা গিয়েছে। এবং জল যেভাবে তেড়ে আসছে সেটা প্রকৃতির তাণ্ডব বললেও কম। আমরা জানি যে নেপালের যে অঞ্চলটা, অর্থাৎ তিব্বত, মানে চীন তিব্বত থেকে ওপর থেকে ক্রমশ নিচের দিকে নেমে এসেছে এবং সেটা কোথাও এসে মিশেছে বিহারের কাছে। ফলে তুমি বুঝতে পারছো যে এই জলের গতিবেগ, যে গতিবেগ আমরা দেখাচ্ছি, এটা এমন ভয়ঙ্কর যে সেখানকার একটি হাইড্রো পাওয়ার প্রজেক্ট সেটাকে পুরো ধূলিসাৎ করে নিয়ে চলে গেছে। একাধিক সেখানে যেটা আমরা জানতে পারছি যে একাধিক ছোট ছোট কারখানা সেখানে ছিল, সেইগুলোকে ধূলিসাৎ করে নিয়ে গেছে।
চলছে এবং এখনো পর্যন্ত সেনা আধিকারিক 15 জন সেনা আধিকারিকের খোঁজ পাওয়া যাচ্ছে না। এবং এইমাত্র যেটা খবর পেলাম যে বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী তিনি একটি হাই লেভেল মিটিংয়ে বসেছেন এক্ষুনি, এবং সেই মিটিংয়ে কি আলোচনা হচ্ছে যে বিহারের যে নদীগুলি অর্থাৎ নেপালের সঙ্গে সংযুক্ত অর্থাৎ কোশি নদী এরকম আরও বেশ কিছু শাখা নদী রয়েছে, সেই নদীগুলো থেকে জল যাতে বাইপাস করে দেওয়া যায় সেই জন্য কিন্তু এই বৈঠক চলছে। ফলে এই মুহূর্তে সবচেয়ে বড় চিন্তার কারণ বিহার সংলগ্ন অঞ্চলে এই যে জলের স্রোত সেটা পৌঁছলে বিহারের পরিস্থিতি যে অসময়ে বন্যা পরিস্থিতি সেটা কোন জায়গায় যেতে পারে। আর নেপালের এই পরিস্থিতির কথা তোমাকে যদি বলি তাহলে আমাদের নেপালের ভূমিকম্পের কথাও বলতে হবে যে নেপাল এমন একটা দেশ, আমাদের পড়শি একটা দেশ যেখানে কিন্তু প্রতি মুহূর্তে তার ডিজাস্টারের এফেক্ট পড়ে ভারতের ওপর। আমরা দেখেছি যে সেই সময় যখন নেপালে এই ভয়ঙ্কর ভূমিকম্প হয়েছিল আর এখন যখন নেপালে ভয়ঙ্কর একেবারে বলা যেতে পারে বন্যা পরিস্থিতি থেকেও খারাপ অবস্থা, তার এফেক্ট কিন্তু ভারতে পড়বে। কারণ ওই অঞ্চলের লোকেরা তারা কিন্তু নেপাল যে অঞ্চল অর্থাৎ যে পানি ট্যাঙ্কি অঞ্চল রয়েছে, শিলিগুড়ির যে পানি ট্যাঙ্কি অঞ্চল রয়েছে, বিহারের যে অঞ্চলগুলো রয়েছে সেখান দিয়ে কিন্তু তারা আশ্রয় নেবার জন্য ভারতে চলে আসতে পারে। ফলে এইরকম একটা সিচুয়েশন তৈরি হয়েছে, ভারত নিঃসন্দেহে নজর রাখছে এবং আমরা অপেক্ষা করছি যে এই মুহূর্তে এই যে ডিভাস্টেটিং ফ্লাড যে কন্ডিশন তৈরি হয়েছে সেটা ইতিমধ্যেই আমরা যেটা সেনা নামানো হয়েছে, উচ্চ পর্যায়ের বৈঠক চলছে, ফলে কিভাবে এর মোকাবেলা করা হয়। বিশিষ্ট আবহবিদ সুজীব করের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তিনি কি বলছেন এই বিষয়ে শুনুন। এবছর তো মৌসুমী বায়ু ভীষণভাবে অনিয়মিত এবং যে নিম্নচাপটা বঙ্গোপসাগর থেকে প্রবেশ করেছে সেটা পশ্চিম দিক থেকে আগত আবার একটা নিম্নচাপের দ্বারা প্রভাবিত হয়েছে, যার ফলে আরব সাগর থেকে আসা নিম্নচাপ এবং বঙ্গোপসাগরের নিম্নচাপ দুটো একসঙ্গে কনসেন্ট্রেটেড হয়েছে নেপাল হিমালয় পার্বত্য অঞ্চলে, যার ফলে অ্যাকচুয়ালি কিন্তু ওই অঞ্চলটাতে অতি ভারী বৃষ্টিপাত সংঘটিত হয়েছে লাস্ট 24 ঘন্টা এবং সেটা প্রায় মেঘভাঙা বৃষ্টির সমতুল্যই বলা যেতে পারে। উত্তর নেপালের ভয়ঙ্কর ছবি, ভয়ঙ্কর অবস্থা দেখাচ্ছিল প্রাকৃতিক দুর্যোগে। আর এবার বিহার, সেই ছবি আপনাদের আমি দেখাবো নওগাছিয়ার ছবি, যেখানে নৌকা ডুবির হাড়হিম ছবি উঠে এলো। গঙ্গার প্রবল স্রোতে ডুবে গেল নৌকা। বাঁধের কাজ চলাকালীনই এই নৌকা ডুবি হয়, তারপর কি পরিস্থিতি সেই ছবি দেখুন। বিহারের নওগাছিয়ায় নৌকা ডুবির ঘটনা, হাড়হিম করা ছবি উঠেছে। গঙ্গার প্রবল স্রোতে ডুবে গেল নৌকাটি। বাঁধের কাজ যখন চলছিল তখনই নৌকা ডুবির ঘটনা। স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে, ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। brought to you by MDH Masala।